পশ্চিমবঙ্গের এক প্রান্তে লাল মাটির বুক চিরে পাহাড় আর জঙ্গলের মাঝে নিজের মতো করে বেঁচে আছে এক অন্যরকম বাংলা, পুরুলিয়া। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my পুরুলিয়া ঘুরতে যাওয়ার আদর্শ সময় বর্ষা এবং শীত। বর্ষায় পুরুলিয়া আগেও ঘুরে দেখেছি, তবুও সময় পেতেই এই বর্ষায় পুরুলিয়া ঘুরতে চলে গেলাম। এইবারে পুরুলিয়ায় গিয়ে আমাদের আস্তানা ছিল পুরুলিয়ার একটা বাজেট রিসর্ট, পলাশোভা রিসর্ট। এই রিসর্টের আতিথেয়তা, খাবার দাবার, পরিবেশ এবং রুম সবাইকেই মুগ্ধ করবে। এবং এনাদের মাত্র 4,500 টাকার প্যাকেজ নিলে আপনারা 2 রাত্রি 3 দিন থাকা, খাওয়া, ঘোরা, পিক আপ, ড্রপ সমস্ত কিছু প্যাকেজের মধ্যেই পেয়ে যাবেন। আমরা আমাদের পুরুলিয়া ট্যুরটা একটু কাস্টমাইজ করে এইখান থেকেই করেছিলাম। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক একেবারে হাওড়া স্টেশন থেকে। বাড়ি থেকে একটা টোটো ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। হাওড়া বাস স্ট্যান্ডে নেবে হাওড়া সাবওয়ে দিয়ে চলে যায় সোজা হাওড়া স্টেশনে। স্টেশনে উঠে একদম 4-5 নম্বর প্ল্যাটফর্মের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি, কারণ আজকের আমার ট্যুরের পার্টনার কাটোয়া লোকাল ধরে 4-5 নম্বর প্ল্যাটফর্মেই নামবে। এইখানেই যত গল্প, হ্যাঁ একেবারে সিনেমার গল্প বলতেই পারেন। মোটামুটি 10টা থেকে প্রায় 11টা 20 পর্যন্ত আমি দাঁড়িয়ে রয়েছি, তবু কাটোয়া লোকাল লিলুয়া থেকে হাওড়া আসতে পারলো না, আটকে গেছে। শেষে আমি কোনো না উপায় পেয়ে সোজা চলে যাই 4-5 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একেবারে 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে দাঁড়িয়ে রয়েছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। গিয়ে দাঁড়িয়ে থাকি। প্রচুর মানুষ ছুটে ছুটে আসছে ট্রেন ধরার জন্য, কারণ ট্রেন ছাড়তে আর 2 মিনিট বাকি। আমার ট্যুর পার্টনার এখনও আসেনি। আমার চোখের সামনে দিয়ে ট্রেন সিগন্যাল দিয়ে হর্ন দিয়ে বেরিয়ে গেল। জীবনে প্রথমবার ট্রেন মিস, মন তো খারাপ অবশ্যই। ট্রেন বেরিয়ে যেতেই দাদা এলো। দাদাকে বললাম চলো দাদা একবার ছুটে ট্রাই নিই, কারণ অনেক সময় প্ল্যাটফর্মের শেষে গিয়ে ট্রেন একটুখানি হলেও দাঁড়ায়। যেমন কথা তেমনই কাজ, ছুটে গিয়ে দেখি ট্রেন দাঁড়িয়েছে। আরও একটুখানি ছুটে গিয়ে ট্রেনের সামনে আমি তো চলে যাই, তবে দাদা আসতে পারে না। দাদাকে বললাম দাদা একটু ফাস্ট ছুটে আসো, ইতিমধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। দাদা ছুটে ছুটে যাই হোক করে ট্রেনে উঠলো, তারপরে আমিও উঠলাম। ফাইনালি আমাদের না হওয়ার মতো ট্যুর শুরু হলো। আমরা ছুটে গিয়ে একেবারে পিছনে জেনারেল কোচে উঠেছিলাম, তবে আমাদের স্লিপারে রিজার্ভেশন টিকিট ছিল। পুরুলিয়া যাওয়ার জন্য আমি সবসময় বেছে নিই হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসকে, কারণ প্রত্যেক দিন রাত 11:30 হাওড়া থেকে ছেড়ে চক্রধরপুর এক্সপ্রেস রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। এই ট্রেনের টিকিট মোটামুটি আপনারা ফাঁকা পেয়েই যাবেন। তাছাড়াও তৎকালে কিন্তু খুব সহজে এই ট্রেনের টিকিট পাওয়া যায়। এবং সকালে যারা যেতে চান পুরুলিয়া ঘুরতে, তাদের জন্য রয়েছে সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস। তবে রাত্রে শুয়ে একেবারে সকাল সকাল নেমে ট্যুরটা স্টার্ট করলে অনেক কিছু সেভ হয়, যেমন বলুন রুম ভাড়া থেকে শুরু করে শরীরের এনার্জি থেকে শুরু করে। তাই সব সময় এই ট্রেনকে বেছে নেওয়া। আমরা ট্রেনের ভিতর থেকে আমাদের স্লিপার ক্লাসে যাওয়ার চেষ্টা করি, তবে ট্রেনটা যেহেতু প্রচুর বড়, কারণ এই ট্রেন বোকারো এক্সপ্রেসের সাথে তার রেক শেয়ার করে আদ্রা পর্যন্ত। আদ্রায় গিয়ে দুটো ট্রেন ভাগ হয়ে যায়, তাই এই ট্রেনের পিছনের জেনারেল কামরা তার প্রথম স্টপেজ বাউরিয়া ও দ্বিতীয় স্টপেজ ফুলেশ্বরে কোনো প্ল্যাটফর্ম পায়নি। উলুবেড়িয়া স্টেশনে এই ট্রেন প্ল্যাটফর্ম পেল। উলুবেড়িয়া স্টেশনে নেমে আমরা আমাদের কোচ S4-এ চলে গেলাম এবং নির্ধারিত সিটে চলে গেলাম। রাতে সবাই তখন ঘুমিয়ে পড়েছে, একেবারে অন্ধকার। ডিনার তো সারা হয়নি, তাই কাঞ্চনদার বাড়ি থেকে নিয়ে আসা আলুর পরোটা ও টক দই দিয়ে ডিনারটা সেরে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস পুরুলিয়া পর্যন্ত স্টপেজ রয়েছে মোট 25টা। পুরুলিয়ায় যাওয়ার টাইম হচ্ছে সকাল 6:25। তবে আমরা এই ট্যুরটা পুরুলিয়াতে নেমে করব না। হ্যাঁ ঠিকই শুনছেন, আমরা পুরুলিয়া ট্যুরটা স্টার্ট করব আরও 2টো স্টপেজ পরে গিয়ে বরাভূম স্টেশনে নেবে। টোটাল বরাভূম পর্যন্ত দূরত্ব হচ্ছে 354 কিলোমিটার এবং স্টপেজ হচ্ছে 29 নম্বর স্টপেজ বরাভূম। এখন সময় সকাল 7টা। নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেটে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস প্রবেশ করলো পুরুলিয়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে, তবে আমরা পুরুলিয়া থেকে পুরুলিয়া ট্যুর স্টার্ট করব না, স্টার্ট করব বরাভূম থেকে। bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে জেনারেল থেকে একেবারে রয়েছে ফার্স্ট ক্লাস এসি পর্যন্ত। জেনারেলে ভাড়া হচ্ছে বরাভূম পর্যন্ত 105 টাকা,
স্লিপারে 245 টাকা, থার্ড এসিতে 685 টাকা, সেকেন্ড এসিতে 895 টাকা এবং ফার্স্ট এসিতে ভাড়া হচ্ছে 1480 টাকা। আমরা গিয়েছিলাম স্লিপারে, ভাড়া লেগেছিল 245 টাকা জনপ্রতি। Never the same. Never you calling my name. I'm taking my sweet time. নির্ধারিত সময় থেকে 36 মিনিট লেটে বরাভূম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে ট্রেন। এখানে এই ট্রেনের স্টপেজ রয়েছে মাত্র 1 মিনিট। এবারে স্টেশনের বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে যাব আমাদের রিসর্টে। এই হচ্ছে বরাভূমের 1 নম্বর প্ল্যাটফর্ম এবং পিছনের দিকে গেলেই কিন্তু বাইরে বেরোনোর রাস্তা রয়েছে বা গাড়ির পার্কিং রয়েছে ঠিক পিছনের দিকে স্টেশনে। Bring me into golden sunlight. If I'm going with ঠিক এই দিক দিয়ে এসে এখানে রয়েছে টিকিট কাউন্টার, আর এই দিক থেকেই আপনাদেরকে বেরোতে হবে। টিকিট কাউন্টারের দিক দিয়ে বেরোলেই ঠিক বাইরে পেয়ে যাবেন বড় পার্কিং এরিয়া। এই দেখুন, এইখানে রয়েছে বিভিন্ন অটো, টোটো, প্লাস আপনাদের হোটেল থেকে গাড়ি এলে কিন্তু এইখানেই থাকবে। এই হচ্ছে বরাভূম স্টেশনের বাইরেটা, দেখতে পাচ্ছি কিন্তু এখানে কাজ চলছে। আর এই হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 1115। এই যে সামনেই রয়েছে ব্ল্যাক কালারের ওয়াগনর। এই হচ্ছে গাড়ি। যেহেতু এবারে ট্যুরে আমরা 2 জন রয়েছি, তার জন্য ছোট গাড়ি পাঠিয়েছে হোটেল থেকে। আপনারা যেই রকমভাবে আসবেন ফ্যামিলি মেম্বার নিয়ে, সেইভাবে কিন্তু সেই হিসাবে গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ি করে হোটেলে যাওয়ার পথে একটা স্পট আমরা ভিজিট করছি, যেটা হচ্ছে পাখি পাহাড়। মোটামুটি 10 থেকে 15 মিনিটের ভিতরেই চলে এলাম পাখি পাহাড়ের কাছে। পাখি পাহাড়টা ঘুরে দেখবো অবশ্যই, তারপরে আমরা যাব আমাদের রিসর্টে। পাখি পাহাড়ের এই হচ্ছে গাড়ি পার্কিং এবং এই হচ্ছে সামনে পাখি পাহাড়। পাখির চোখে তো পাখি পাহাড়কে আপনাদেরকে দেখালাম। এবারে ভিতরে কিন্তু ট্রেক করে যাওয়া যায়। ট্রেক করে যাওয়ার জন্য রাস্তা হয়তো অনেকেই খুঁজে পাবেন না, তার জন্য কিন্তু উপায় আছে। এখানে দেখুন, স্থানীয় সংস্থার কিছু মহিলারা রয়েছেন, তারা কিন্তু পার গাড়ি 100 টাকার বিনিময়ে আপনাদেরকে ট্রেক করে রাস্তা দেখিয়ে ভিতরে নিয়ে যাবে। চলুন তাহলে আমাদের সাথে একজন। এই যে খোদাইয়ের কাজ, এগুলোর জন্য এইগুলো মানে ছিনে হাতুড়ি দিয়ে কেটে কেটে এই কাজগুলো বানানো হয়েছে। এটা হচ্ছে আমাদের শিল্পীর নাম হচ্ছে চিত্তদে, উনি হচ্ছে কলকাতারই। আর আমাদের এই গ্রামেরও লোকাল ছেলেরা সঙ্গে ছিল। এই যে খোদাইয়ের কাজ এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছিনে হাতুড়ি দিয়ে কেটে কেটে বিভিন্ন পাখির ইয়ে হয়েছে। আরও আছে ওইদিকে পুরো পাহাড়টা জুড়ে এভাবে বিভিন্ন। হ্যাঁ, ওই যে মেন ভিউটা যে আপনি দেখতে পাবেন ওই গাড়ির সামনে থেকে, ওইখানেও কিন্তু এই ধরনেরই কাজ রয়েছে। তো ওইটা এখন সেই ধীরে ধীরে কাঁয় রোদ শীত পড়ে পড়ে মানে মুছে গেছে কিছুটা, পুরোটা দেখতে পাওয়া যায়নি। এগুলো এখন নিচে যেগুলো রয়েছে এগুলোই আমি দেখাতে পারবো দাদা, উপরেরগুলো দেখা। পাখি পাহাড়ের উপরে ট্রেক করে ওঠা যায়? হ্যাঁ, ওঠা যায়। ওঠা যায় মানুষে? হ্যাঁ, ওঠে। গাইড নিয়ে ওঠে নাকি? হ্যাঁ, গাইড নিয়ে না উঠলে তো আপনারা কোন চিনতে রাস্তায় যাবেন হারিয়ে যাবেন। মোটামুটি কতক্ষণ লাগে উপরে উঠতে? ওপরে উঠতে আমাদের তো লোকাল মানুষদের কম সময় লাগে, আপনাদের একটু বেশি সময় লাগে, মোটামুটি 3-4 ঘন্টা লাগবে। মোটামুটি পাখি পাহাড়ে ট্রেক করে ওঠা যায়? হ্যাঁ, ওঠা যায়। গত 2-3 বার যখন পুরুলিয়া ঘুরতে এসেছিলাম, পাখি পাহাড়কে দূর থেকে দেখে চলে গেছি, কারণ প্রত্যেকবারই সন্ধেবেলা এসেছি। এইবারে দিনের বেলায় আসার কারণ শুধুমাত্র এটাই যে একটু সামনে থেকে ট্রেক করে গিয়ে পাখি পাহাড়কে দেখব। আর অবশ্যই আপনারা এলে কিন্তু গাইড নিয়ে নেবেন। ঘন জঙ্গল, কোনো রকম আপনাদের অসুবিধা হবে না, মাত্র 100 টাকা লাগবে। এই দেখুন, আমরা ট্রেক করে একটুখানি উঠে এলাম এবং এইখান থেকে একেবারে সুন্দর টপ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। দারুণ, তাই না? এই দেখুন বন্ধুরা, এই পাথরের একেবারে আমি সামনে এসেছি। মানে ছেনি হাতুড়ি দিয়ে পাথরের ওপর কেটে কেটে এইভাবে পাখির ডিজাইন করা।
বুঝতে পারছেন তো কতটা কষ্ট হয়েছে বানানোর সময়। দারুণ দারুণ। কিন্তু পাখি পাহাড় দেখে বেরিয়ে এলাম, বেশিক্ষণ সময় লাগলো না এবং বেশ ভালো লাগলো। আপনারাও কিন্তু আপনাদের ট্যুরের স্টার্টটা এইভাবে ভালোভাবে করতে পারেন। স্টেশন থেকে যখন হোটেল বা রিসর্টে যাবেন, পাখি পাহাড় ঘুরে দেখে নিতে পারেন সকাল সকাল। পাখি পাহাড় ঘুরে চলে এলাম এবং এই যে দিদিরা রয়েছে এনারা কিন্তু লোকাল মহুয়ার তেল বিক্রি করে, ব্যথার জন্য খুব ভালো বললো, আমি নিলাম। দিদিরা অনেক করে বললো। এটা 100 টাকা ছোট বোতল এবং বড় বোতলও রয়েছে 200 টাকা, তবে বড় বোতলে এর থেকে অনেকটাই বেশি কোয়ান্টিটি। ছোটোটাই নিলাম, বাড়িতে নিয়ে গিয়ে মাকে দেবো। পাখি পাহাড় দেখে গাড়ি করে চলে এলাম আমরা আমাদের রিসর্টে। এই যে পলাশোভা রিসর্ট। চলুন ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর বাম দিকেই রয়েছে এনাদের রিসেপশানে প্রবেশ করে প্রথমে আমরা আমাদের ফর্মালিটিসটা কমপ্লিট করে দিই, তারপরে চলে যাব সোজা রুমে। চলুন দাদা, নমস্কার। নমস্কার। রিসর্টে প্রবেশ করতেই সুন্দরভাবে ওয়েলকাম জানানো হলো। পলাশোভা রিসর্টে রিসেপশন সমস্ত কাজকর্ম সারার পর পেয়ে গেছি আমরা রুম। তার আগে দেখিয়ে দিই রুমে যাওয়ার রাস্তা এবং এই রিসর্টের যে প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। চলুন আগে রুমটা দেখাই, তারপরে সম্পূর্ণটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দারুণ দারুণ, সন্ধে হলে তো আরও দারুণ লাগবে। চলুন একটু পাখির চোখে এই রিসর্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, পলাশোভা রিসর্টে প্রবেশ করার পর বাম হাতেই দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে দুটো কটেজ, ঠিক সোজা এসে এই দিকে রয়েছে দুটো কটেজ, ওই দিকে দুটো কটেজ এবং ওই দিকে রয়েছে মাড হাউস। গতবারে যখন এসেছিলাম পুচকু মৌমিতাকে নিয়ে, তখন কিন্তু আমরা মাড হাউসে ছিলাম এবং এইখানে দেখুন একটা দোলনা তো রয়েছে, তারই সাথে চেয়ার দেওয়া রয়েছে, কারণ এইখানে হয় রাত্রিবেলা বোনফায়ার। আমরা এইবারে এসে থাকবো এনাদের যে নতুন এক্সটেন্ডেড ডিলাক্স এসি কটেজ সেখানে। চলুন দেখাই আপনাদেরকে, সেই হচ্ছে সেখানে। ঠিক এই পথে এসে দেখুন পর এদিকে দুটো ডিলাক্স এসি কটেজ রয়েছে, 1 এবং 2। আমরা 1 নম্বরটা পেয়েছি। চলুন ভিতরে প্রবেশ করে দেখিয়ে দিই রুমটা অগোছালো হওয়ার আগেই। ভিতরে প্রবেশ করলে কিছুটা এই ধরনের পরিবেশ আপনারা দেখতে পাবেন, একেবারে ওয়েল ডেকোরেটেড, বেশ দারুণ। চেয়ার টেবিল দেওয়া রয়েছে, ওদিকে একটা টেবিল রয়েছে, তার সাথে রয়েছে মিনি ফ্রিজ। দেখিয়ে দিই এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, তার সাথে চায়ের কিট রয়েছে, দুটো জলের বোতল ওয়েলকাম কিট হিসাবে আপনারা পেয়ে যাবেন। এইদিকে কিন্তু সুন্দর ডেকোরেশন, তারই সাথে এইদিকে একটা টেবিল রয়েছে এবং ঠিক এইদিকে একটা টেবিল রয়েছে, তারই সাথে মিরর রয়েছে। এইদিকে রয়েছে কিন্তু চার্জিং প্লাগ পয়েন্ট বেডের পাশে, খুব সুন্দর ব্যাপার। এই বেডটাতে 2 থেকে 3 জন খুব ভালোভাবে হয়ে যাবে, 2 জন বড় একটা বাচ্চা। তারই সাথে ঠিক এইদিকে পেয়ে যাবেন অ্যাটাচ টয়লেট। এই রয়েছে অ্যাটাচ টয়লেট, একেবারে যেহেতু নতুন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, সুন্দরভাবে ডেকোরেশন করা। গিজারও রয়েছে। আমরা তো এই 1 নম্বর ডিলাক্স কটেজটায় রয়েছি এবং বাইরে কিন্তু দেখুন জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, তার সাথে চেয়ার দেওয়া রয়েছে। এই দিকে 2 নম্বর কটেজটাও ফাঁকা রয়েছে, এখনও চেক ইন হয়নি। যেহেতু ফাঁকা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন ওই একই ক্যাটাগরির, একেবারে সুন্দর, একই ডেকোরেশন, অবশ্যই ডিলাক্স এসি কটেজ। সমস্ত আসবাবপত্র প্রায় একই দেখতে পাচ্ছি। দেখুন ওয়েলকাম কিটও একই ধরনের, ওখানে একটা টেবিল রয়েছে সেটাও পুরো একই। আর ওয়াশরুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই, লাইটটা অন করে নিই। এই রয়েছে ওয়াশরুম, দেখুন একেবারে নিট অ্যান্ড ক্লিন ও পরিষ্কার। রুমে প্রবেশ করার সাথে সাথেই চলে এলো চা ও বিস্কুট। রুমে ঢুকে আমরা একটুখানি ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এনাদের ডাইনিং সেকশনে, কারণ ব্রেকফাস্টটা সারতে হবে। আর বর্ষায় এই পুরুলিয়ার ওয়েদার যে কী অপরূপ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রুম থেকে বেরোলেই এই যে সামনে মাঠাবুরু পাহাড়, দারুণ দারুণ। রুম থেকে এদিক দিয়ে বেরিয়ে এসেই এই পথে ঠিক রয়েছে এনাদের ডাইনিং সেকশন, সেখানে গিয়ে এখন ব্রেকফাস্টটা সারবো। এই গাছগুলোর মাঝখান দিয়ে রাস্তাটা যে হয়েছে দারুণ লাগছে, আর রাত্রিবেলা যখন এই লাইটগুলো জ্বলবে আরও অপরূপ লাগবে। চলুন এই সোজা এসে ঠিক এই দিকে রয়েছে এনাদের ডাইনিং সেকশন, বাইরে একটা বড় মিরর রয়েছে এবং ওয়াশ বেসিন রয়েছে, আর ঠিক এই দিকে হচ্ছে ডাইনিংটা। বেশ
অনেকজন মানুষ কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে। লুচি আর সাদা আলুর তরকারি ব্রেকফাস্টে আমরা এটাই বলেছি, তবে আপনাদের জন্য কিন্তু অপশান রয়েছে। লুচির জায়গায় রুটি খেতে পারেন, তাছাড়া ব্রেড অমলেট মোটামুটি অপশান পেয়ে যাবেন। বাচ্চা কাচ্চা থাকলে ম্যাগি। ব্রেকফাস্টের পরে আমরা একটা ছোট্ট প্ল্যান করলাম, যেহেতু শ্রাবণ মাস এবং আজকে শ্রাবণ মাসের ৪র্থ সোমবার। এখন আমরা যাব পুরুলিয়ার বিখ্যাত যে শিব মন্দির, লহরিয়া শিব মন্দির দর্শন করতে, এবং তার সাথে ঘাটকচা ওয়াটারফলস। চলুন। বর্ষায় পুরুলিয়ার সৌন্দর্য আলাদা, বললাম না আপনাদেরকে আগেই। একবার রোদ, একবার মেঘলা, তারই সাথে একবার এই যে ঝিরিঝিরি বৃষ্টি। দারুণ, সব মিলিয়ে দারুণ। যেহেতু ৪র্থ সোমবার, গাড়ি আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর দিক দিয়ে লহরিয়া মন্দিরের দিকে আনলো, কারণ যেই দিক দিয়ে মেন রাস্তা মন্দিরের, সেই দিক দিয়ে আজকে মন্দিরের সামনাসামনি যাওয়া যাবে না। গিয়ে দেখাই আপনাদেরকে আজকের পরিবেশ। চলুন। ঠিক এই দিক দিয়ে এসে এই সামনেই হচ্ছে মন্দির। চলুন। গাড়ির ভিড় দেখুন এবং মানুষের ভিড় দেখুন শুধু। বেলা 12টা বাজে এবং লহরিয়া শিব মন্দিরের কাছে ভিড়টা শুধু দেখুন। দেখুন শুধু ভিড়টা। এতবার পুরুলিয়া এসে এই মন্দিরে এসেছি, কোনোদিনও এত ভিড় তো দূরের কথা, বেশি ভিড় থাকেই না। ভিড়টা শুধু দেখুন। এখন বেলা 12টা, যদি লাইন দিই ভগবানকে দর্শন করার জন্য মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগবে, যা লাইন পড়েছে এবং যা জিজ্ঞাসা করে বুঝতে পারলাম। যদি সকাল সকাল আসা যেত ফাঁকা থাকতো, মোটামুটি সকাল 8টার ভিতরে এলে মন্দির ফাঁকা থাকতো। এই রয়েছে মন্দির, সেই ওই দিক থেকে লাইন এসেছে, প্রচুর লম্বা লাইন পড়েছে দেখুন। তারপরে এখানে এসে কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য পৃথক পৃথক লাইন রয়েছে। মন্দিরের দিক থেকে ঠিক এই দিকে চলে গেলে হচ্ছে লহরিয়া যে ড্যাম সেটা, এবং তার আগে দেখিয়ে দিই, দেখুন এখানে প্রচুর দোকান রয়েছে, যেখানে ঘট, পূজা সামগ্রী, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন ড্যামের দিকে যাই, ড্যামটা আপনাদেরকে দেখাই। আমি দেখতে পাচ্ছি এই ড্যাম থেকে প্রচুর মানুষ জল আনছে বাবার মাথায় ঢালবে বলে, এবং দণ্ডিও কাটছে এখানে কিন্তু। এই দেখুন। চলুন ড্যামের দিকে যাই। মন্দিরের ঠিক পিছন বরাবর এই হচ্ছে লহরিয়া ড্যাম, এবং দেখতে পাচ্ছি এখানে সব মানুষজন স্নান করে জল নিয়ে যাচ্ছে মন্দিরে জল ঢালার জন্য। শ্রাবণ মাসের সোমবারে লহরিয়া শিব মন্দিরে এসে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মন্দির থেকে বাইরে বেরোলাম এবং মন্দিরের বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি প্রচুর নতুন দোকান হয়েছে। এই সমস্ত দোকানগুলো 12 মাস থাকে না, একেবারে নিরামিষ। দেখুন বাটোরা, বিভিন্ন ধরনের মিষ্টি, মুড়ি, তরকারি সব কিছুই পাওয়া যায়। গরম গরম ভাজছে একদম দাদারা। এইবারে আমরা যাব ঘাটকচা ওয়াটারফলস। চলুন। লহরিয়া শিব মন্দির দর্শন করে আমরা চলে এলাম ঘাটকচা ওয়াটারফলসের কাছে। তবে এর আগে পরে টুরগা ড্যাম এবং রাম মন্দির। আমরা আগে ঘাটকচা ফলস দেখব। এইখানে গাড়ি থাকবে, আমাদেরকে একটুখানি পায়ে হেঁটে যেতে হবে ফলসের কাছে। চলুন। এই যে গাড়ি এখানে থাকলো, আমরা এই রাস্তা পথ ধরে যাব ঘাটকচা ওয়াটারফলস দেখতে। চলুন। একেবারে সুন্দর ওয়েদার কিন্তু দেখুন, নীল আকাশ। বর্ষাকালে কখন কি ওয়েদার পাবেন প্রেডিক্ট করা খুবই মুশকিল। একেবারে সুন্দর এই রাস্তা পথ ধরে জাস্ট মিনিট খানেক আমরা এগিয়ে এলাম। এগিয়ে আসার পরেই দেখতে পেলাম, দেখুন ঘাটকচা ওয়াটারফলস। এই যে এই দেখুন। তবে ওয়াটারফলসের সামনে যেতে পারবো না, যেহেতু বর্ষায় এসেছি আমরা। দেখুন এইখান দিয়ে রাস্তা গেলে কিন্তু ওখানে জলে ডুবে রয়েছে। তবে শীতে যারা আসবেন, এই উপর থেকে রাস্তা হয়ে যায়, তখন উপর থেকে একদম সেই পাহাড়ের উপরে আপনারা পৌঁছে যেতে পারেন।
চলুন একটু ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখাই। ফলসের সামনে যেতে পারলাম না তো কি হয়েছে, পাখির চোখে তো দেখালাম। যেই দিকটা এই দিক দিয়ে দেখা যাচ্ছে না সেই দিক থেকে কিন্তু বড় ওয়াটারফলসটা নেমে আসছে, দেখালাম আপনাদেরকে। চলুন তাহলে এইবারে উঠে আমরা যাব টুরগা ড্যামে। ঘাতকচা ওয়াটারফলসের ঠিক পাশেই রয়েছে টুরগা ড্যাম, যেটা মিনি পেহেলগাম নামে খুব ভাইরাল হচ্ছিল, তবে বর্ষায় তো ডুবে থাকে। চলুন দেখাই আপনাদেরকে। 4 হুইলার এতটা পর্যন্তই আসবে এবং বাইকগুলো এখান পর্যন্ত। চলুন দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বন্ধুরা টুরগা ড্যাম। এই দেখুন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। বর্ষায় যখন জল না থাকে এটাই কিন্তু মিনি পেহেলগাম নামে খুব ভাইরাল হচ্ছিল। তবে এর উপরেই ঠিক একটা রয়েছে এখানে প্রভু শ্রীরামের মন্দির, যেটা এখান দিয়ে সিঁড়ি করে রাখা রয়েছে। অবশ্যই সেটাতেও গিয়ে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে টুরগা ড্যাম। অনেক ট্যুরিস্ট আসে যারা বিকেলবেলা টুরগা ড্যামের দিকে আসে। হ্যাঁ, বিকেলে অবশ্যই এখানে খুব মনোরম পরিবেশ। তবে বিকেলে সব থেকে ভালো যে জায়গাটা ভিজিট করার জন্য সেটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। বিকেলে আমরা সেখানে যাব। চলুন এখন রাম মন্দিরে যাই। এই ড্যামের পাশ থেকেই ঠিক করে রাখা রয়েছে সিঁড়ি। দেখুন সিঁড়ি পথে এখন আমরা উপরে উঠবো, উপরে উঠে রাম মন্দিরে যাব। চলুন। বেশ অনেকগুলোই সিঁড়ি, তবে বেশ ফ্ল্যাট। আস্তে আস্তে উঠছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না, কারণ ওপরে উঠে সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। বেশি সিঁড়ি নয়, শখানেক হবে আমার আন্দাজে। তারপরেই মোটামুটি এই যে পৌঁছে গেলাম রাম মন্দিরে। উঠে আসার পর যে ভিউটা খালি চোখে এখান দিয়ে পাবেন না আপনারা, ওফ! চারিদিকে এইদিকে দেখুন সুন্দর হিল রেঞ্জ, তারই সাথে ঠিক এই দিকটায় গেলে পেয়ে যাবেন ড্যামের ভিউ। আর এখানে রয়েছেন প্রভু শ্রীরাম। চলুন দেখাই। এই রয়েছেন প্রভু শ্রীরাম, মাতা সীতা এবং প্রভু লক্ষণ, আর এখানে বজরংবলী। রাম মন্দিরের ঠিক এই দিকটায় চলে এলে একই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন হচ্ছে টুরগা ড্যাম, তারই সাথে ওই যে ঘাগকচা ওয়াটারফলস। এই হচ্ছে ঘাগকচা ওয়াটারফলস। এখান থেকে কিন্তু সুন্দর ভিউ রয়েছে, তারই সাথে এই দিকে টুরগা ড্যাম। মোটামুটি এই স্পটগুলো ঘুরতে ঘুরতে দুপুর 2টো বেজে গেছে। এইবারে টুরগা ড্যামের কাছ থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের রিসর্টে। সেখানে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে একটুখানি রেস্ট করে একদম সানসেটের সময় যাব সব থেকে বেস্ট পয়েন্ট, সেটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম। ঘোরাঘুরি সেরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এলাম এনাদের ডাইনিং সেকশনে, কারণ লাঞ্চটা সারতে হবে। একেবারে সাজুগুজুভাবে লাঞ্চ টেবিলে হাজির। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাছ, একটা মিক্স ভেজ, তাছাড়াও ডিমের অমলেট, চাটনি, পাঁপড় এবং সুন্দরভাবে সাজানো একটা স্যালাড। যেহেতু শ্রাবণ মাসের সোমবার ছিল, মাছ ও ডিমটা ফেরত দিয়ে বাকি খাবারগুলো আমি খেলাম। লাঞ্চ কিন্তু বেশ ভালোভাবে সারলাম। পলাশোয়া রিসর্টে এর আগেও এসে থেকেছি, এনাদের খাবার দাবার নিয়ে সত্যিই তুলনা হবে না। তবে যেহেতু শ্রাবণ মাস, প্রত্যেক শ্রাবণ মাসের সোমবারে আমি কিন্তু ভেজ খাই, যার জন্য ব্রেকফাস্টেও ডিম দিয়েছিল, সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি, এবং লাঞ্চেও ডিম আর মাছটা আমি ফেরত দিয়ে দিলাম, সেটা তো আপনাদের দেখালাম। এখন রুমে গিয়ে একটুখানি রেস্ট করব, তারপরে একটু পরেই আমরা যাব খয়রাবেড়া। বন্ধুরা, পলাশোয়া রিসর্টে বেশ কয়েকটা কটেজ রয়েছে। দেখুন এইদিকে, এইদিকে, ঠিক এই দিকে এবং এই দিকে। আমরা তো রয়েছি যে নবনির্মিত ডিলাক্স এসি কটেজ সেখানে। তবে এই যে কটেজগুলো রয়েছে তার 2টো রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই, 5 নম্বর এবং 6 নম্বর। চলুন একটুখানি দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে ঢুকলে কিছুটা এই ধরনের পরিবেশ। 2টো বেড রয়েছে দেখুন, একটা কিং সাইজ এবং একটা কুইন সাইজ। ফ্যান রয়েছে ওপরে, ওয়েল ডেকোরেটেড, তার সাথে অবশ্যই কিন্তু এসি রয়েছে, টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল এখানেও রয়েছে, ওয়েলকাম কিট দেওয়া রয়েছে, একটা ডেস্ক রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ বার্থ। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবশ্যই গিজার রয়েছে। এবং আরেকটা কথা বলে দিই,
দেখুন এখন কিন্তু ইলেকট্রিসিটি নেই, লাইটগুলো ব্লিঙ্ক করছে, ওইখানে ঠিক জেনারেটর চলছে, অর্থাৎ ইলেকট্রিসিটি নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এই দিকে যে 6 নম্বর রুমটা আছে সেটাও দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দিই বাইরে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, চেয়ার চাইলে দাদারা দিয়ে দেবে, আপনারা কিন্তু এখানে বসে আড্ডা মারতে পারেন। চলুন এই রুমটাও দেখিয়ে দিই। এখানেও দুটো বেড, একটা কিং সাইজ একটা কুইন সাইজ। মোটামুটি এই রুমগুলোতে আপনারা 4-5 জন শেয়ার করে খুব ভালোভাবে থাকতে পারবেন। রুমের স্পেস এবং ডেকোরেশন কিছুটা এই ধরনের। টেবিল রয়েছে, ওখানে একটা ডেস্ক রয়েছে, মিরর রয়েছে, তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ বার্থ। খাওয়া দাওয়া করে রুমে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। এখন ঘড়িতে সময় বিকেল 4:30। আমরা রওনা দেবো খয়রাবেড়ার উদ্দেশ্যে। গাড়ি বেরোচ্ছে খয়রাবেড়া ড্যামে যাওয়ার জন্য, এবং অবশ্যই ফেরার পথে আমরা চড়িদা মুখোশগ্রাম দেখব। সূর্য কিন্তু এখন দারুণভাবে ভিজিবল। খয়রাবেড়া ড্যাম থেকে এই সূর্যাস্ত দেখতে কিন্তু দারুণ লাগবে। চলুন, যদি ভাগ্যে থাকে সেটা দেখতে পারবো। চলে এলাম আমরা খয়রাবেড়া ড্যামে, এবং আগেই দেখিয়ে দিই এই হচ্ছে চেমটাবুরু পাহাড়, এবং এইখানে হচ্ছে গাড়ির পার্কিং। ড্যামটা রয়েছে ঠিক এই পথে গিয়ে সোজা। চলুন আগে ড্যামের কাছে যাই। প্রায় 5 বছর আগে বর্ষায় পুরুলিয়া এসেছিলাম, আর 1.5 বছর মতো আগে শীতে পুরুলিয়া এসেছিলাম। বর্ষায় পুরুলিয়ার সৌন্দর্য সত্যি কথা বলতে একেবারে দ্বিগুণ হয়ে ওঠে। আমরা যেই বর্ষার সময় পুরুলিয়া ট্যুর করছি, আজকে আগস্টের 10 তারিখ, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না ভাষায়। আমার সামনে কি রয়েছে দেখাই। এই দেখুন সামনে দৃশ্যটা দেখুন, ওহো দারুণ দারুণ দারুণ। এই দিক দিয়ে গেলে সেই দূরে রয়েছে ড্যামের গেট, এবং এইখানে একটা লেক রয়েছে। বর্ষা এবছর এখনও পুরুলিয়াতে সেইভাবে হয়নি বলে এটা কিন্তু দেখা যাচ্ছে, নাহলে এগুলো পুরো ডুবে থাকে। যেহেতু মেঘলা হয়ে রয়েছে, সূর্যাস্ত আমরা দেখতে পারবো না। তবে দেখুন সন্ধে হচ্ছে বলে কি সুন্দর মেঘ এসে ঢাকছে পাহাড়কে, মনে হবে এটা পুরুলিয়া। দেখুন বর্ষায় পুরুলিয়ার সৌন্দর্যটা দেখুন। এটাই হচ্ছে বন্ধুরা বর্ষায় পুরুলিয়ার সৌন্দর্য। কি সুন্দর মেঘ এসে পাহাড়কে ঢেকে দিচ্ছে সন্ধ্যের সময় এই খয়রাবেড়া ড্যামে। জানি সন্ধ্যের দিকে একটু লাইট কম, তবু পাখির চোখে খয়রাবেড়া ড্যাম আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। এবং যেখানে দেখুন গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে কিন্তু অনেক দোকান রয়েছে। যদি এখন সন্ধে হয়ে গেছে বলে দেখতে পাচ্ছি ওই দিকের দোকানগুলো বন্ধ বা অফ সিজন বলে। শীতকালে এখানে প্রচুর দোকান বসে, বিভিন্ন ধরনের জিনিস পাবেন। তবুও এখন এই দোকানে গেলে আপনারা চাটা পেয়ে যাবেন। চলুন দেখি চা পাওয়া যায় কিনা। এই দোকানটা থেকে একটা চা খেলাম এবং বসে বসে চেমটাবুরু পাহাড়কে দেখলাম। এখন রওনা দেবো আমরা হোটেলের দিকে, তবে তার আগে যাব চড়িদা মুখোশগ্রাম। চলুন। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম চড়িদা মুখোশগ্রামে। আর চড়িদা মুখোশগ্রাম কিসের জন্য বিখ্যাত আপনারা তো সবাই জানেন, এইখানের মুখোশ তৈরির জন্য। এখন দাঁড়িয়ে রয়েছে একটা দোকানের সামনে, একটু আপনাদেরকে দেখাই। মুখোশগুলো তৈরি করতে প্রচুর পরিশ্রম লাগে। প্রথমে কাগজের লেয়ার দিয়ে 5-6 পার্ট এইভাবে তৈরি করা হয়, তারপরে কিন্তু হাত দিয়ে তুলি দিয়ে এইভাবে রং করা হয়। খুঁজে খুঁজে একটু নতুন ধরনের জগন্নাথের মুখোশ দেখতে পেলাম, এটাই নিচ্ছি এই কাকার দোকান থেকে। বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে এখানে, সুন্দর একটা কিন্তু বজরংবলীও রয়েছে। এটার দাম কত? 200 টাকা। বাহ, বেশ ভালো, কিন্তু বেশ সুন্দর সুন্দর লাগছে। দিয়ে দিন ওটা দুটো। মুখোশ গ্রামে এসে এক একটা দোকানে ঢুকলে এত সুন্দর সুন্দর মুখোশ একটাও না কিনে আপনি থাকতে পারবেন না। তেমনই দুটো ছোট ছোট জগন্নাথের মুখোশ কিন্তু নিয়ে নিলাম। ঘোরাঘুরি করে সন্ধেবেলায় চলে এলাম আমাদের রিসর্টে,
এবং সন্ধেবেলায় বলেছিলাম যে লাইট জ্বললে এক আলাদাই পরিবেশ লাগবে, শান্ত নিরিবিলি, খুব সুন্দর লাগছে দেখুন, দারুণ দারুণ। রুমে আসতেই আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সে মুড়ি মাখানো, তার সাথে বেগুনি দিয়ে গেছে। চা বলেছিল, যেহেতু আমরা ওখানে চা খেলাম আর চাটা নিলাম না। মুড়ি বেগুনি খাওয়ার পর আমাদের যে রুম রয়েছে তার বাইরেটা তো বেশ বড় জায়গা, এখানে এসে একটুখানি হাঁটাচলা করছি। চারিদিকে নিস্তব্ধ একেবারে, সবাই সবার রুমে রয়েছে। বিভিন্ন ধরনের কিন্তু কীটপতঙ্গের আওয়াজ কানে ভেসে আসছে। একটু পরেই আমাদেরকে ডিনারের জন্য বলবে, তবে ডিনারটা ডাইনিংয়ে গিয়ে করবো না, বলেছি রুমেই দিয়ে দিতে। আমি আমার জন্য বলেছি রুটি, তার সাথে বলেছি পনির, যেহেতু আমি ভেজ খাবো। আর দাদা বলেছে রুটি তার সাথে চিকেন। ডিনার একেবারে রুমে এসে হাজির, যেমনটা বলেছিলাম। আমার দিয়েছে রুটি, আলু ভাজা, তার সাথে পনির, আর এখানে রয়েছে মিষ্টি। আর দাদার রয়েছে রুটি আলু ভাজা, তার সাথে এদিকে রয়েছে চিকেন কষা। গুড মর্নিং, পুরুলিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পুরুলিয়াতে আমাদের ডে 2 এবং আজকে আমরা ঘুরে দেখব পুরুলিয়ার অযোধ্যা সার্কিট। এখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চলে যাচ্ছি আমাদের রিসর্টের ডাইনিং সেকশনে, কারণ সেখানে ব্রেকফাস্টটা সেরে তারপরে আমরা রওনা দেব অযোধ্যা সার্কিট ঘোরার জন্য। চলুন। ব্রেকফাস্টে আজকেও লুচি, ছোলার ডালের তরকারি, তার সাথে ডিম সিদ্ধ ও জিলাপি। অপশান তো রয়েছে, তবে লুচিটাই প্রেফার করলাম। এবং আজকে তো ডিম খাবই, আজকে মঙ্গলবার, আজকে ননভেজ খাবো। গরম গরম একদম লুচি খাওয়া যাক। ব্রেকফাস্ট সারলাম, ব্রেকফাস্টের পরে একটু চা। চাটা খেয়ে আমরা রওনা দেব আজকে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তবে প্রচুর স্পট রয়েছে অযোধ্যা পাহাড়ে, আপনারা জানেনই। তার সাথে অযোধ্যা সার্কিটের সাথে মরুগুমা করা যায়, তবে আমরা মরুগুমাটা যাচ্ছি না, কারণ গতবারই গিয়েছি এবং অযোধ্যা সার্কিট থেকে মরুগুমাটা প্রায় অনেকটাই রাস্তা এবং সরু রাস্তা খুব, তাই আমরা যাচ্ছি না। পলাশোভা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম, গাড়ি রয়েছে আমাদের ঠিক এইখানে ধরে। চলুন গাড়িতে উঠে রওনা দিই। আর আজকের ওয়েদারটা এবং আকাশটা, উফ, সেরা সেরা সেরা। গাড়িতে উঠে পড়েছি। আজকে আমরা ওয়াগনার গাড়ি পেয়েছি সাইট সিনের জন্য, এবং প্রথমে আমরা সাইট সিন করব লহরিয়া শিব মন্দিরের দিক থেকে। তবে লহরিয়া শিব মন্দির যেহেতু কালকে আমরা ভিজিট করেছি, আজকে আর যাব না। আজকে প্রথম পয়েন্ট হবে আমাদের লোয়ার ড্যাম। আজকের ওয়েদার কিন্তু একেবারে ঝকঝকে, মানে সেই শরৎকালের আকাশ যাকে বলা হয়। বর্ষার তো এই সৌন্দর্য, কখন মেঘলা, কখন রোদ, কখন বৃষ্টি, সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে দেখুন। আমরা নিচে থেকে কিছুটা উঠে এসে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, যেখান থেকে হচ্ছে লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির সুন্দর দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদার তো একেবারে ক্লিন, আর বর্ষায় পাহাড়ে চারিদিকে দেখুন একেবারে সবুজের সমাহার। গাড়ি এসে দাঁড়ালো লোয়ার ড্যাম ভিউ পয়েন্টের কাছে। এই হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর কিন্তু লোয়ার ড্যামের ভিউ রয়েছে, অযোধ্যার যে লোয়ার ড্যাম, ওইদিকে লহরিয়া ড্যাম, সুন্দর লাগছে কিন্তু খালি চোখে। লোয়ার ড্যাম থেকে মিনিট 10-এর ভেতরেই আমরা চলে এলাম আপার ড্যাম। চলে এলাম আমরা আপার ড্যামে। এই ড্যামের যে রাস্তা রয়েছে তার বাম পাশে দেখুন একেবারে পাহাড়ে সবুজ জঙ্গলের সমাহার। আর ঠিক এই দিকে আপনারা দেখতে পাবেন যে ড্যামের জল সংরক্ষিত করে রাখা রয়েছে সেটা। এই দেখুন, অপরূপ সুন্দর। চলুন একটু পাখির চোখে আপনাদেরকে দেখাই।
আপার ড্যামকে পাখির চোখে কেমন লাগলো আপনারা অবশ্যই বলুন। আর এইখানে মোটামুটি কিছুটা সময় কাটালাম, ছবি টবি তুললাম। এইবারে আমরা আগের দিকে এগোবো। প্রথমে পড়বে আমাদের মার্বেল লেক। চলুন, আপার ড্যাম থেকে আমরা যখন মার্বেল লেক যাচ্ছি, রাস্তা পথে একটুখানি দাঁড়ালাম এই সৌন্দর্য দেখে। এই রয়েছে শাল গাছ, ঠিক ওই দিকে রয়েছে মহুয়া গাছ, এবং রাস্তার ধারে যেই জিনিসটা দেখে দাঁড়ালাম সেইগুলো হচ্ছে এই যে মহুয়া ফল। দেখুন রাস্তায় শোকাতে দিয়েছে, ওই বোনেরা সব শোকাতে দিয়ে ওখানে বসে রয়েছে। কি সুন্দর সেন্ট লাগছে সামনে থেকে, কি বলবো আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে মহুয়া ফল। এইটা থেকেই মহুয়া যে তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা কাঁচাতে আঙুরের মতো দেখতে হয়, আর পেকে গেলে এরকম কিশমিশের মতো, আর এটা থেকেই ভিজিয়ে ওই মহুয়ার রস তৈরি হয়। বুঝতে পারছেন? দারুণ সেন্ট কিন্তু। এই রয়েছে মহুয়া ফল, শোকাতে দিয়েছে, এগুলো দিয়ে তৈরি হবে মহুয়ার রস। বোনেদেরকে বলে আমরা দুটো নিলাম, পারমিশন নিয়ে অবশ্যই। ওহ, দূর থেকেই সেন্ট লাগছে, নাকের সামনে নিয়ে গেলে মারাত্মক একটা সেন্ট লাগছে, কিন্তু ভালো। ওখানে মহুয়া শোকাচ্ছে, আর এই রয়েছে মহুয়া গাছ। শীতকালে এই গাছে ফল হয়, তবে বর্ষায় হয় না। চলুন গাড়িতে উঠে আমরা মার্বেল লেকের পথে রওনা দিই। আপার ড্যাম থেকে মিনিট 10-এর ভেতর আমরা চলে এলাম মার্বেল লেকের কাছে। এই রয়েছে মার্বেল লেকের পার্কিং এরিয়া, গাড়ি আমাদের এখানে রয়েছে। তবে রোদ কিন্তু প্রচুর, ওয়েদার একেবারে ক্লিয়ার। এখানে প্রচুর দোকান রয়েছে জিনিসপত্র কেনার জন্য। দাদা টুপি নিচ্ছে রোদে। কত বলছে দাদা এগুলো? 110। 110 টাকা। ভালো লাগছে। দুপুর 12টা বাজে, সূর্যি মামা একেবারে মাথার ওপরে, আর সেই লেভেলের গরমও লাগছে। মানে বর্ষায় কখন কি ওয়েদার। তবে আজকে বৃষ্টি একটুও পাইনি, বৃষ্টি পেলে জমে ক্ষীর হয়ে যেত। দেখা যাক, এখনও তো বাকি রয়েছে ট্রিপ। এইদিকে এসে এই ভিতরে ঢুকলেই মার্বেল লেক। মার্বেল লেককে দেখতে পাবেন, চারিদিকে পাথরে ঘেরা, এবং মাঝখানে একটা ছোট্ট লেক। বন্ধুরা, এই হচ্ছে মার্বেল লেক। অতীতে এখান থেকে মার্বেল কাটিংয়ের কাজ হতো, বিভিন্ন ধরনের ডায়নামাইট দিয়ে ফাটানো হতো। তবে মার্বেল এবং পাথর কাটতে কাটতে যখন জল বেরোয়, একটা লেকের সৃষ্টি হয়, তখন থেকে আর মার্বেল কাটা বন্ধ। সেই থেকেই এই জায়গাটা একটা স্পট হয়ে যায় মার্বেল লেক। মার্বেল লেকের নিচে নামতে এবং উঠতে একটু তো কষ্ট হবেই, প্রচুর গরম আজকে। এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, যার জন্য। তবে লেক দেখে আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে। পরবর্তী গন্তব্য আমাদের বামনি ফলস। চলুন। তবে এইখানে যে দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখুন, এখানে কিন্তু ওই যে মুখোশ গ্রামের মুখোশ, সেই সব তো পাওয়াও যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের আরও অন্য ধরনের জিনিসও পেয়ে যাচ্ছেন। এই দেখুন, অযোধ্যা পাহাড়ের এইসব মোবাইল হোল্ডার, কি হোল্ডার, সমস্ত কিছু। দেখুন, মার্বেল লেককে দেখার দুটো পয়েন্ট রয়েছে। একটা হচ্ছে যেটা নিচে থেকে দেখালাম, ওটা অনেকটা হেঁটে যেতে হবে। বয়স্ক মানুষরা থাকলে ওটাকে অ্যাভয়েড করে আপনারা যে গাড়ির ড্রাইভার রয়েছে তাদেরকে বলতেই পারেন যে উপর থেকে যে মার্বেল লেকের ভিউ আছে আমরা সেইখান দিয়ে দেখব, সেইখানে আসতে পারেন। আমরা তো নিচে থেকে দেখলাম, দাদা আমাদেরকে উপরের স্পটটাতেও নিয়ে এলো, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এই দিক থেকে এলে আপনারা এত সুন্দর মার্বেল লেকের ভিউটা পাবেন। এই দেখুন, এই দিকে গাড়ি পার্কিং হবে, আর জাস্ট একটুখানি এলে একদম সুন্দর একটা আপার ভিউ পাবেন এখান থেকে। যেমন পাখির চোখে দ্রোন দিয়ে আপনাদেরকে দেখালাম, ঠিক সেই ধরনের ভিউ। মার্বেল লেক থেকে মিনিট 5-এর ভিতরেই আমরা চলে এলাম বামনি ফলস। এই হচ্ছে বামনি ফলসের পার্কিং। এইখানে আমাদের গাড়ি পার্ক হলো। দুটো গেট রয়েছে প্রবেশের, ওটা হচ্ছে এক্সিট গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি গেটের দিক থেকেই ঢুকবো। এই দেখুন লেখা রয়েছে প্রবেশ পথ, বামনি ঝর্ণাতে আপনাকে স্বাগত। চলুন। পুরুলিয়ার বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে একটা জিনিস সব থেকে ভালো, কোনো এন্ট্রি টিকিট নেই, কোথাও কোনো পার্কিং নেই। এটা হচ্ছে সব থেকে ভালো। এবং যত স্পট দেখলাম আজকে সকাল থেকে, সব থেকে কষ্টকর রাস্তা হচ্ছে এই বামনি ফলসের। প্রায় 500 সিঁড়ি নিচে নামতে হবে। নামার সময় অসুবিধা হবে না, ওঠার সময় একটু অসুবিধা হতে পারে। তবে 100-150 সিঁড়ি নামার পরেই বামনি ফলসের যে প্রথম ধাপ সেটা দেখতে পাওয়া যাবে। বয়স্কদের বলবো অতটাই যান, তার বেশি যাওয়ার দরকার নেই, কারণ ওঠার সময় কিন্তু একেবারে দম শেষ হয়ে যায়। এই পথে আসার পরেই ফলসের একটু জল আপনারা দেখতে পাবেন।
দেখুন সবাই নেবে ফটো টটো তুলছে। আর ঠিক এই দিক দিয়ে গিয়ে প্রায় 500 সিঁড়ি নামতে হবে। জলের গর্জন শুনতে পাচ্ছেন? বামনি পথের এই যে সিঁড়ি পথ দেখুন, সরকার থেকে 2018-19 তৈরি হয়। চলুন, এই সিঁড়ি পথ হয়েছিল বলে কিন্তু খুব সুবিধা, ওঠার সময় বলুন নামার সময় বলুন। তবে একদম নিচের দিকে কিছুটা পাথুরের রাস্তা রয়েছে, সিঁড়ি সম্পূর্ণ একদম নিচের ফলস পর্যন্ত নেই। চলুন এগিয়ে যাই আমরা। সেই ওই দিক দিয়ে সিঁড়ি পথে আমরা আস্তে আস্তে নামছি। এই দেখুন, বামনি রাস্তার পথে সিঁড়ি তো রয়েছে, তবে কোথাও কোনো শেড নেই। বর্ষাতে বৃষ্টি এসে গেলে রেন শেল্টার বা কোনো শেড কোথাও করা নেই, এটা একটা অসুবিধাজনক যাত্রীদের জন্য। তবে আমি ছাতা নিয়ে নামছি, যেহেতু সাথে ড্রোন রয়েছে। আর একটুখানি বললাম যে প্রায় 150-200 সিঁড়ি নামার পরেই প্রথম ধাপ আপনারা ঝর্ণার দেখতে পাবেন। এই যে দেখুন, আমরা দেখতে পেয়ে গেলাম এসেই। এই হচ্ছে প্রথম ধাপ। এই দেখুন, এখানে নামার পরেই এই সামনে একটা প্রথম ধাপ রয়েছে। ওই উপরেও একটা ধাপ ছিল, তবে এইখানে প্রচুর মানুষজন ফটো টটো তোলে ভিড়ের সময়ও। তবে একদম নিচে পর্যন্ত গেলে ফলসের সম্পূর্ণ ফেসটা আপনারা দেখতে পাবেন। এইখানে জলের স্রোত কিন্তু ভালোই রয়েছে। এই দেখুন, বামনি ফলসের এই যে সিঁড়ি পথ প্রথম ধাপ পর্যন্তই রয়েছে, তারপরে এই ধরনের পাথুরে পথ একদম নিচের ফেসে যাওয়ার জন্য। চলুন পাথুরে পথ ধরে যেতে থাকি, এই আর কি। দেখুন, এই বয়স্ক ঠাকুমাও কিন্তু নেমেছিল। প্রচুর ঢাল এবং বেশ ভয়ানক রাস্তা। এই পথ ধরে নেমে যখন এই ফলসের সম্পূর্ণ ফেসটা দেখতে পাবেন, সব কষ্ট দূর হয়ে যাবে। তবে তুলনামূলকভাবে জল অনেকই কম রয়েছে, বর্ষা যেহেতু পুরুলিয়ায় সেইভাবে হয়নি। দেখুন কত মানুষ এখানে এনজয় করছে। যে কোনো ভালো জিনিসের জন্য একটু কষ্ট তো করতে হবেই বস। মোটামুটি একটু কষ্ট করে চলে এলাম বামনি ফলসের একদম নিচের কাছে, যেখান থেকে ফলসটা সম্পূর্ণভাবে দেখা যায়। আর কি সুন্দর দেখুন শুধু। এখান থেকে আসার পর সাবধানে একটুখানি পাথর পেরিয়ে এলে আপনারা কিন্তু বামনি ফলসের জলকে স্পর্শ করতে পারবেন। দেখুন অনেক ভাই ওখানে গিয়ে স্নান করছে, আর রোদ উঠেছে, কি দারুণ লাগছে। উফ, বামনি ফলস জিও, দারুণ দারুণ। এই হচ্ছে জল, ঠান্ডা তো হবেই জল। আহা হা, কি সুন্দর কি সুন্দর। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বামিনী ওয়াটারফলস। ড্রোন শট নিলাম, চরম রোদ উঠেছে, অনেক ফটো তুললাম। এইবারে কষ্টের কাজ, আমাদেরকে উপরে উঠতে হবে। চলুন আরাম করে ধীরে সুস্থে টাইম নিয়ে উপরে উঠবো। বামনি ফলসে ওঠার সময় সত্যিই মারাত্মক কষ্ট। যাদের পায়ের প্রবলেম আছে এবং বয়স্ক মানুষ, শ্বাসকষ্ট আছে, তারা এইখানেই ফলসটাকে এনজয় করবেন, নিচে যাওয়ার কোনো দরকার নেই। চলুন আমরা এগিয়ে যাই আমাদের গাড়ির দিকে। কী করছো তুমি? হাত দেয় না, হাত দেয় না, নোংরা, চোঁচ লেগে যাবে, কেটে যাবে। Catching a craze, love moving through me like a wildfire, like a wildfire. মিনিট 10-এর ভিতরেই আমরা গাড়ি করে চলে এলাম টুরগা ফলস। আজকের ট্যুরের আমাদের শেষ পয়েন্ট, যেহেতু লহরিয়া শিব মন্দির আমরা কালকে দেখে ফেলেছি। এই রয়েছে টুরগা ফলসে যাওয়ার রাস্তা। এখানে বোর্ড রয়েছে, দোকানও রয়েছে। চল নিচে নামা যাক, কিছুটা নিচে নামতে হবে। এই হচ্ছে রাস্তা। বামনি ফলসে যেমন অনেকটা সিঁড়ি নামতে হয়, টুরগা ফলসে ওই 100 মিটার মতো নিচে নামতে হয়। তবে বেশ এই ধরনের খাড়াই, ঠিক আছে, আস্তে আস্তে নামতে হবে। মোটামুটি ওই যে গাড়িতে 10 মিনিট মতো বসলাম, 10 মিনিটও নয়, তাতেই অনেকটা শরীর কিন্তু রিফ্রেশ হয়ে গেছে। এখন আরাম করে টুরগা ফলসে নামতে পারবো। আর সত্যি কথা বলতে প্রথমবার আমার জীবনের আমি ওয়াটারফলস দেখেছিলাম এই টুরগা ফলসকে, যখন 2021 সালে আমি পুরুলিয়া এসেছিলাম। আমার জীবনের প্রথম ওয়াটারফলস দেখা হচ্ছে এই টুরগা ফলস, যার জন্য এই স্পটটাকে আমি পুরুলিয়া এলে বাদ দিই না, আমার একটা পছন্দের স্পট। চলুন আপনাদেরকেও দেখাই। দেখুন এই ধরনের পাথুরে পথ, সাবধানে খুব নামতে হবে। চলুন, অলরেডি জলের আওয়াজ পেয়ে গেছি। এই দেখুন এইখান দিয়েই দেখা যাচ্ছে। এসে গেলাম আমরা
টুরগা ফলসের একদম কাছাকাছি। এই দেখুন, এই হচ্ছে টুরগা ফলস। যারা বামনি ফলসের নিচে পর্যন্ত নামতে পারবেন না, অবশ্যই টুরগা ফলসে নামবেন। জাস্ট একটুখানি নামতে হয়, কোনো রকম অসুবিধা হবে না। আর আমি তো বললামই, আমার জীবনের প্রথম ওয়াটারফলস দেখা হচ্ছে এই টুরগা ওয়াটারফলস। দারুণ এক্সপিরিয়েন্স, আজও আমার কিন্তু বেশ ভালো লাগছে এখানে এসে। এই যে জল, বেশ ঠান্ডা জল এই টুরগা ফলসের, দারুণ দারুণ। টুরগা ফলসে যারা নিচে নামতে পারবেন না তাদের জন্য কিন্তু এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই দেখুন, ফলসটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান দিয়ে। চলুন তাহলে এইবারে গন্তব্য আমাদের পলাশসভা রিসর্ট, সেখানে গিয়ে লাঞ্চ ছাড়া। অযোধ্যা সার্কিট ঘোরা কমপ্লিট করে আমরা চলে এলাম রিসর্টে। এবারে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাঞ্চে যাব। চলুন, বর্ষার পুরুলিয়া ঘুরতে এসেছি। কাল থেকেই বলছি বৃষ্টি আমরা সেইভাবে পাইনি, যার জন্য ভালোভাবে ঘুরেছি। তবে অযোধ্যা সার্কিট কমপ্লিট করে যখন রুমে ফ্রেশ হতে ঢুকলাম, ফ্রেশ হতে ঢুকে বেরিয়ে দেখছি একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। দেখুন, এক অপরূপ দৃশ্য, এটা কিন্তু দারুণ লাগছে। আর আমরা রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে একেবারে। চলুন ডাইনিংয়ে যাই, লাঞ্চটা সারা যাক। ছাতা মাথায় দিয়ে চলে এলাম এনাদের ডাইনিং সেকশনে, লাঞ্চটা সারা যাক। চলুন, অনেকটা খিদে পেয়েছে ঘোরাঘুরি করে। লাঞ্চ বন্ধুরা একেবারে সেজে গুজে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। রয়েছে সালাড, এটা আমরা আলাদা করে বলেছি। রয়েছে ভাত, ডাল, তার সাথে এদিকে আলু ভাজা। আজকে রয়েছে কিন্তু মাটন, তার সাথে এদিকে একটা মিক্স ভেজ রয়েছে, চাটনি রয়েছে, তারই সাথে রয়েছে পাঁপড়। খুব জোর খিদে পেয়েছে, চলুন খাওয়া যাক। খাওয়া দাওয়ার সময় বেশি কথা বললাম না, খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না। সত্যি কথা বলতে সব খাবার দাবারের টেস্টই কিন্তু ঠিকঠাক ছিল। খেয়ে দিয়ে এখন রুমে যাচ্ছি, একটু রেস্ট করব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কেমন আছেন? একদম ভালো। তো আপনাদের রিসর্টে তো এই নিয়ে 2বার এলাম। একদম। এইবারে তো বর্ষায় আলাদাই এক রূপ দেখলাম। তো আপনাদের এখানে মোটামুটি তো প্যাকেজ বরাবরই চলে না সারা বছর ধরে? হ্যাঁ, প্যাকেজ মোটামুটি বরাবরই চলে। প্যাকেজের প্রাইস কি আগের মতোই রয়েছে 4,500 টাকা? হ্যাঁ ওটাই আছে, প্যাকেজের প্রাইসটা ওটাই আছে। আপনার মোটামুটি 4 জন হলে 4,500 টাকা মতন আছে। আপনার 6 জন হলে 4200 টাকা আছে। আর যদি আপনার 8 জন হয় তাহলে 4,000-এর মধ্যেও চলে আসে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি কাস্টমাইজ করতে চায় 1 রাত 2 দিনের, যেমন আমরা করলাম, এইভাবে তো হয়ে যায়। আর তাছাড়াও যদি আপনি এই যে প্যাকেজটা বললেন তার মধ্যে তো থাকা, খাওয়া, পিক আপ, ড্রপ, সাইট সিন সবকিছু ইনক্লুড থাকে। সবকিছু। আর যদি কেউ শুধু রুম নিয়ে থাকতে চায় সেক্ষেত্রে আপনার কটেজের দেওয়া হয়, কিন্তু আপনার সেটা সিজন ওয়াইজ হয়। যেমন মনে করুন আপনার যখন পিক সিজন থাকে তখন শুধু রুম দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আপনার ফুডিং লজিং নিয়েই হয়, আর গাড়ি আলাদা করেও নিতে পারে, ফুডিং লজিং আলাদা নিতে পারে, এটাও হবে। আবার যদি 2 নাইট 3 ডে প্যাকেজ নেই তো সেটাও হবে। বেশিরভাগ আপনার এখানে আমি যেটা দেখলাম 2 নাইট 3 ডেজের প্যাকেজ নিয়ে এলে অনেক ভালো পরিষেবা পাওয়া যায়। আর যেটা বরাবরই চলে আসছে, আগের ভিডিওতে খুব রেসপন্স পেয়েছে, আর তার জন্যই দাদা আবার আসা। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন, ফোন করে যাতে মানুষজন একটুখানি কাস্টমাইজ বা যেমন খুশি প্যাকেজ নিতে পারে। ফোন নাম্বার হচ্ছে আমাদের 7001711249 একটা, আর আরেকটা নাম্বার হচ্ছে 9002969982। ঠিক আছে দাদা, এইতে ফোন করলেই মোটামুটি পাওয়া যাবে। একদম ঠিক আছে দাদা, ধন্যবাদ। তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই শুনলেন যে মোটামুটি 4,500 টাকা যদি প্যাকেজ নেন, আর আপনারা যদি 4 থেকে 6 জন গ্রুপে আসেন, সব থেকে ভালো হবে। একদম পিক আপ ড্রপ, মানে কোনো খরচাই হবে না। আপনারা জাস্ট বরাভূমে এসে নামবেন এবং ড্রপ কিন্তু পুরুলিয়াতেও হয়ে যাবে। আপনারা কোন স্টেশনে আসছেন, কোন স্টেশন থেকে বাড়ি ফিরবেন সেটা বললে কিন্তু পিক আপ ড্রপ হয়ে যাবে। যেমন কেউ বরাভূমে আসে এবং পুরুলিয়া থেকে ফেরত যায়, সেক্ষেত্রেও কিন্তু পিক আপ ড্রপটা হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং 2 দিনের যে খাওয়া দাওয়াতে একদিন চিকেন, একদিন মটন অবশ্যই কমপ্লিমেন্টারি থাকবে, আর মাছ তো রয়েছে। আর দাদাদের হাতের খাবার দাবার নিয়ে তো কোনো কথাই নেই। সত্যি কথা বলতে এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করতে একদম বাজেটের মধ্যে আপনারা চলে আসুন পলাশসভা রিসর্টে। চলুন তাহলে এই 1 রাত্রি 2 দিনের সুন্দর বর্ষার পুরুলিয়া ট্যুর সেরে বাড়ির দিকে রওনা দেওয়ার পালা। রুমে গিয়ে একটুখানি চেঞ্জ করে সমস্ত প্যাকিং করে বেরিয়ে পড়বো, কারণ রাত 8:05 বরাভূম স্টেশন থেকে আমাদের ট্রেন, দাদারা আমাদেরকে ড্রপ করে দেবে। এবারে ব্যাপার হচ্ছে আমরা যেহেতু 2 জন ছিলাম, আমরা একটু প্যাকেজটাকে কাস্টমাইজ করিয়েছি, এবং যেহেতু ডিলাক্স রুমে ছিলাম, আমাদের মাথাপিছু 1 রাত 2 দিনে ভাড়া পড়েছে ওই 4,500 টাকায়। হ্যাঁ 4,500 টাকা, যেহেতু আমরা 2 রাত 3 দিন থাকছি না,
তার জন্য মোটামুটি 4,500 টাকার প্যাকেজ নিলে আপনারা পুরুলিয়া ঘুরতে এলে আর কিছুর চিন্তা থাকবে না। শুধুমাত্র স্লিপারে 230-35 টাকা ট্রেনের টিকিট কাটুন এবং চলে আসুন পুরুলিয়ার এই সুন্দর ট্যুর করতে।